আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও মহান রাব্বুল আলামিনের দয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় সবাই কাছাকাছি। এই অধ্যায়ে আমরা যোগাযোগ, যোগাযোগের নীতিমালা ও যোগাযোগের কৌশল এবং প্রয়োজনীয় যন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা যোগাযোগ নিয়ে আলোচনা করব। যোগাযোগ শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। প্রতিদিন আমরা হাজার রকমের যোগাযোগ করছি, যেমন সড়ক পথে যোগাযোগ করছি, নৌপথে যোগাযোগ করছি, কিংবা আকাশপথে যোগাযোগ করছি। আজকে আমরা একটু ভিন্ন ধরনের যোগাযোগের কথা বলবো, আর তা হলো তথ্য যোগাযোগ। শিক্ষার্থীরা, এখন আমরা যোগাযোগের সংজ্ঞাটি জানব। যোগাযোগ এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কথাবার্তা, চিন্তা ভাবনা বা তথ্যের আদান প্রদান বা বিনিময় হলো যোগাযোগ। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে দু একটা উদাহরণ দিচ্ছি। শুরুতেই যদি বলি, ভোরবেলা যখন তোমাদের ঘড়ির অ্যালার্ম বাজে এবং তোমরা ঘুম থেকে ওঠো, সেটি ঘড়ির সাথে তোমাদের এক ধরনের যোগাযোগ। আবার যদি বলি, টেলিভিশন বা রেডিওতে খবর শুনছো বা কোনো অনুষ্ঠান দেখছো বা শুনছো, এটিও রেডিও টেলিভিশনের সাথে এক ধরনের যোগাযোগ। আরো সহজ করে যদি বলি, টেলিফোনে কোনো ট্যাক্সি ক্যাবকে তোমাদের বাসায় ডাকলে কোথাও যাওয়ার উদ্দেশ্যে, সেটিও হবে এক ধরনের যোগাযোগ। শিক্ষার্থীরা, এখন আমরা যোগাযোগ সম্পর্কে জানলাম। এখন জানবো যোগাযোগের মৌলিক নীতিমালা। যোগাযোগের মৌলিক নীতিমালাগুলো হলো, যোগাযোগের জন্য অবশ্যই প্রেরক এবং গ্রাহক থাকতে হবে। প্রেরক আর গ্রাহক ছাড়া যোগাযোগ হয় না। যোগাযোগের জন্য প্রেরক ও গ্রাহকের পরস্পরের প্রতি আস্থা থাকবে, আগ্রহ এবং গ্রহণযোগ্যতা। এরপর যোগাযোগের ভাষা হতে হবে সহজ সরল, সুস্পষ্ট এবং সম্পূর্ণ। যোগাযোগ আসলে একটি আর্ট বা কলা। এর তথ্য বা সংকেত বা ভাষা হবে প্রেরক ও গ্রাহকের নিকট বোধগম্য এবং সুস্পষ্ট। তারপর সঠিক তথ্য পাঠাতে হবে সঠিক ব্যক্তির কাছে, এবং সবশেষে যেটা থাকবে, যোগাযোগের ভাষা, কথা বা বার্তার মধ্যে অবশ্যই সৌজন্যতাবোধ থাকতে হবে। শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম যোগাযোগের মৌলিক নীতিমালা। এখন জানব যোগাযোগ প্রক্রিয়া ও এর ধাপ, কিভাবে আমরা যোগাযোগ প্রক্রিয়াটি সম্পন্ন করি। যোগাযোগ প্রক্রিয়াটি তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটি চিত্র আঁকলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, চিত্রটি খুব সহজেই বুঝতে পারবে। শুরুতে যেহেতু বলা হয়েছে মৌলিক নীতিমালায় যোগাযোগের জন্য প্রেরক এবং গ্রাহক বা প্রাপক লাগবে, তাই প্রেরক যখন বার্তা কোনো এক ধরনের সংকেত রূপ দিয়ে সেটি কোনো মাধ্যম দিয়ে প্রেরণ করে গ্রাহকের কাছে, এবং গ্রাহক তা অর্থ উদ্ধার করে গ্রহণ করে। প্রয়োজন হলে গ্রাহক সাড়া প্রদান করবে বা উত্তর দিবে। এই সাড়া প্রদান বা উত্তর পাঠানো হবে প্রেরক যে পদ্ধতিতে পাঠিয়েছেন, গ্রাহকও ঠিক একই পদ্ধতিতে। এখানে বলে রাখি তোমাদেরকে, প্রেরক যে পদ্ধতিতে তার বার্তাটি পাঠিয়েছেন গ্রাহকের কাছে, তা হলো প্রেরণ প্রক্রিয়া, আর গ্রাহক যে পদ্ধতিতে প্রেরকের কাছে পাঠাবেন তা হলো ফিডব্যাক প্রক্রিয়া। কারণ
আমরা যখন কাউকে কোনো চিঠি দিব, অবশ্যই প্রাপক লাগবে, এবং আমরা যখন তার কাছ থেকে চিঠির উত্তর আশা করব, তখন সে আমাদেরকে চিঠির যে উত্তর দিবেন তা হচ্ছে ফিডব্যাক। সুতরাং পুরো চিত্রটি দাঁড়ায় যোগাযোগ প্রক্রিয়া। এখন আমরা জানব যোগাযোগ প্রক্রিয়ার ধাপ। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহারের মূল উপাদান বা ধাপটি আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানুষের তৈরি বার্তা, কথা, কোড, ছবি, ডেটা ইত্যাদি, যা মানুষ প্রেরক যন্ত্রের সাহায্যে যোগাযোগের মাধ্যমে গ্রাহক যন্ত্রে পাঠাবে এবং গ্রাহক মানুষের তথ্যটি গ্রহণ করবেন। এটা হচ্ছে যোগাযোগের ধাপ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে যোগাযোগ প্রক্রিয়া এবং ধাপ সম্পন্ন হয়। এখন আমরা জানব যোগাযোগের উদ্দেশ্য। যোগাযোগের মূল উদ্দেশ্য হলো তথ্য আদান প্রদান করা। এর মাধ্যমে মানুষ তার চিন্তা, ধারণা, অনুভব একে অন্যের কাছে প্রকাশ করতে পারে বা পৌঁছে দিতে পারে। যেমন পড়ালেখা, গবেষণা, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, পরিবহন ব্যবস্থা, অপরাধী ধরা, অপরাধ দমন ইত্যাদি কাজ সার্থক ও দ্রুতভাবে সম্পন্ন করা যায় উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। শিক্ষার্থীরা, এখানে যোগাযোগের উদ্দেশ্যের ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকতে হবে যোগাযোগে। এখন আমরা জানব মাইক্রোফোন ও স্পিকার সম্পর্কে। শুরুতেই জানব মাইক্রোফোন। মাইক্রোফোনের কথা যদি বলি, কোনো সভা বা অনুষ্ঠানে বক্তারা যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে মাইক্রোফোন বলে। মাইক্রোফোন যে কাজটি করে তা হলো মাইক্রোফোন বক্তার কণ্ঠস্বরকে বিদ্যুৎ সংকেত বা তড়িৎ সংকেতে রূপান্তর করে। এখানে যদি স্পিকারের কথা বলি, তাহলে শ্রোতা যে যন্ত্র থেকে জোরে শব্দ শুনতে পান তা হলো স্পিকার বা লাউড স্পিকার। আবারও বলছি, শ্রোতা যে যন্ত্র থেকে জোরে শব্দ শুনতে পান তা হলো স্পিকার বা আমরা লাউড স্পিকারও বলতে পারি। স্পিকার মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি করবে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে শব্দের রূপান্তর করবে। শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম মাইক্রোফোন ও স্পিকার সম্পর্কে। এখন আমরা জানব অ্যানালগ সংকেত এবং ডিজিটাল সংকেত সম্পর্কে। অ্যানালগ সংকেতের কথা যদি বলি, যেসব প্রতিভাস বা ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের বলা হয় অ্যানালগ সংকেত। শিক্ষার্থীরা খেয়াল করবে, যেসব প্রতিভাস বা ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের বলা হয় অ্যানালগ সংকেত। অ্যানালগ সংকেতের চিত্রটি তোমরা একটু খেয়াল করো, তোমাদের পরীক্ষায় আসলে যাতে চিত্রটি তোমরা চিনতে পারো তার সুবিধার্থে আমি এখানে চিত্রটি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই চিত্রটি হচ্ছে অ্যানালগ সংকেতের
চিত্র। এখন আমরা জানব ডিজিটাল সংকেত। সাধারণভাবে ডিজিট কথাটির অর্থ সংখ্যা। ডিজিটাল কথাটি এসেছে ডিজিট বা সংখ্যা কথাটি থেকে। ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেতকে যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। এই অবস্থায় বাইনারি কোড অর্থাৎ 0 ও 1 এর সাহায্য নিয়ে যে কোনো তথ্য, সংখ্যা, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝানো এবং প্রেরিত হয়। আমি ডিজিটাল সংকেতটি আবারও বলছি। সাধারণভাবে ডিজিট কথাটির অর্থ সংখ্যা। ডিজিটাল কথাটি এসেছে ডিজিট বা সংখ্যা কথাটি থেকে। ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেতকে যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। এই অবস্থায় বাইনারি কোড অর্থাৎ 0 ও 1 এর সাহায্য নিয়ে যে কোনো তথ্য, সংখ্যা, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝানো এবং প্রেরিত হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম অ্যানালগ সংকেত এবং ডিজিটাল সংকেত সম্পর্কে। এখন আমরা জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে। এই অধ্যায়ে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সংক্ষেপে দেয়া আছে, কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণ আলাদা একটি বই, যা তোমাদের শ্রেণীর অন্তর্ভুক্ত, যেটা নবম দশম শ্রেণীতে পড়ানো হয়, যে বইটাতে বিশদভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে দেওয়া আছে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। এর সাথে জানব বর্তমান যুগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয় কেন। চলো তাহলে জেনে নেওয়া যাক। তথ্য তৈরি, সংরক্ষণ, আধুনিকীকরণ এবং আদান প্রদান ও যোগাযোগের জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বা প্রয়োগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো টেলিফোন, ফ্যাক্স মেশিন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি। আমি আবার বলছি, তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো টেলিফোন, ফ্যাক্স মেশিন, কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন। এখন আমরা জানব বর্তমান যুগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয় কেন। বর্তমান যুগ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আর এই তথ্য বিনিময়কে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা। যে যোগাযোগ ব্যবস্থায় মানুষ কয়েক সেকেন্ডের মাঝেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করতে পারছে। শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এবং বর্তমান যুগকে কেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয়। এখন আমরা জানব কম্পিউটার সম্পর্কে। কম্পিউটারের কথা যদি বলতে যাই, মৌলিক অর্থে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য প্রয়োজনীয় তথ্যে রূপান্তর করে। আমি আবারও বলছি,
মৌলিক অর্থে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য প্রয়োজনীয় তথ্য বা তথ্যে রূপান্তর করে। একটি কম্পিউটারের মূল অংশ দুটি, তা হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং মেমোরি। কম্পিউটার যেখানে তথ্য গ্রহণ করে তাকে বলা হয় অন্তগামী বা গ্রহণমুখ। যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে বলা হয় সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ এবং সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। সফটওয়্যারগুলো সাধারণত কম্পিউটারের ডিসপ্লেতে দেখা যায়, হার্ডওয়্যার কম্পিউটারের ভেতরের অংশে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম কম্পিউটার সম্পর্কে। এখন আমরা জানব ইন্টারনেট ও ইমেইল সম্পর্কে। শুরুতে জানব ইন্টারনেট কি বা ইন্টারনেট বলতে কি বোঝায়। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। ইন্টারনেট হলো এমন একদল নেটওয়ার্ক যা তৈরি অসংখ্য কম্পিউটার, মডেম ও টেলিফোন লাইন দিয়ে। এসব উপাদান পরস্পরের সাথে ভৌতভাবে সংযুক্ত। এই নেটওয়ার্ক পরস্পরের সাথে যে কোনো তথ্য ভৌতভাবে সংযুক্ত। এই নেটওয়ার্ক পরস্পরের সাথে যে কোনো তথ্য বা উপাত্ত আদান প্রদান করতে পারে। ইন্টারনেট অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি এবং সকলে মিলে একটি একক নেটওয়ার্কের মতো কাজ করে। শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম ইন্টারনেট সম্পর্কে। এবং ইন্টারনেট সম্পর্কে যদি তোমাদের আরেকটু সহজ করে বলি, ইন্টারনেট হলো এমন একদল নেটওয়ার্ক যা তৈরি অসংখ্য কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন দিয়ে। ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক বা সকল নেটওয়ার্কের জননী। ইন্টারনেট অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি এবং সকলে মিলে একটি একক নেটওয়ার্কের মতো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য ইন্টারনেট নিয়ে, একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা সংযুক্ত করেছে 200 এর চেয়েও বেশি দেশের প্রায় 4 লক্ষ ছোট বড় নেটওয়ার্ককে। আমি তথ্যটি আবার বলছি, একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা সংযুক্ত করেছে 200 এর চেয়েও বেশি দেশের প্রায় 4 লক্ষ ছোট ছোট নেটওয়ার্ককে। শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম ইন্টারনেট সম্পর্কে। এখন জানব ইমেইল সম্পর্কে। ইমেইল কি? শুরুতে জানব ইমেইল কি। ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ইমেইল বলা হয়। ইলেকট্রনিক মেইল ELECTRONIC ইলেকট্রনিক মেইল MAIL ইলেকট্রনিক মেইল। শিক্ষার্থীরা, শুরুতেই বলছি ইলেকট্রনিক মেইলকেই সংক্ষেপে
ইমেল বলা হয়। ইমেল হলো ইন্টারনেটের মাধ্যমে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা সহকর্মীদের সাথে দ্রুত যোগাযোগের উপায়। এখানে তোমাদেরকে বলে রাখি, 1971 সালে প্রথম ইমেল পাঠানো হয় এবং মাত্র 25 বছরের ভেতরে পোস্ট অফিস ব্যবহার করে পাঠানো চিঠি থেকে ইমেইলের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল। বর্তমানে ইমেইলের ব্যবহার ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম ইন্টারনেট ও ইমেইল সম্পর্কে। এখন আমরা জানব টেলিফোন ও ফ্যাক্স সম্পর্কে। টেলিফোনের কথাই যদি বলি শুরুতে, টেলিফোন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম। আমরা এখন এই টেলিফোন ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মানুষের সাথে যোগাযোগ করতে পারছি। আর এই টেলিফোন 1875 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন। নানান ধরনের বিবর্তনের মধ্যে দিয়ে সেটি বর্তমান আধুনিক টেলিফোনে রূপ নিয়েছে। যদিও আধুনিক টেলিফোনে রূপ নিয়েছে, কিন্তু তার মূল কাজ করার প্রক্রিয়া ঠিক এখনো আগের মতোই আছে। এখন আমরা জানব ফ্যাক্স সম্পর্কে। ফ্যাক্স হলো ফ্যাক্সিমিলের সংক্ষিপ্ত রূপ, বা ফ্যাক্সকে বলে থাকি ফ্যাক্সিমিল। ফ্যাক্স করা বলতে আমরা বুঝি কোনো ডকুমেন্টকে কপি করে টেলিফোন লাইন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সরাসরি পাঠিয়ে দেওয়া। বর্তমান যুগে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এই ফ্যাক্স প্রযুক্তিকে অনেক পিছনে ফেলে এসেছে। তারপরও প্রায় সব প্রতিষ্ঠানই এখন এই প্রাচীন পদ্ধতি কিন্তু নির্ভরযোগ্য প্রযুক্তিকে ব্যবহার করে যাচ্ছে। শুনে অবাক লাগতে পারে তোমাদের, ফ্যাক্স পাঠানো হয় টেলিফোন লাইন দিয়ে, কিন্তু প্রথম ফ্যাক্সের ধারণাটি প্যাটেন্ট করা হয় টেলিফোন আবিষ্কারেরও 30 বছর আগে। শিক্ষার্থীরা, টেলিফোন ও ফ্যাক্স সম্পর্কে আমরা এখন জানলাম। এখন আমরা জানব এই অধ্যায়ের সবশেষের পার্ট, যা কম্পিউটার প্রযুক্তি ও স্বাস্থ্য সমস্যা। প্রথমেই আমরা জানব কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করলে আমাদের যে স্বাস্থ্য সমস্যা হয় তা সম্পর্কে। স্বাস্থ্য সমস্যার কথা যদি বলতে যাই, তথ্য ও প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যাপক ব্যবহারের ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করবে, তথ্য ও প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যাপক ব্যবহারের ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। যারা অধিকক্ষণ ধরে কম্পিউটার নিয়ে কাজ করে, কম্পিউটারের কিবোর্ড ও মাউসের দীর্ঘক্ষণ ও দীর্ঘদিন ব্যবহারের ফলে তাদের হাতের রগ, স্নায়ু, কবজি, বাহুতে, কাঁধ ও ঘাড়ে অতিরিক্ত টান বা চাপ পড়ে। কাজেই
কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম না নিলে এসব অঙ্গ ব্যথাসহ নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে। এখানে বলে রাখি তোমাদেরকে, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে নানান রকম সমস্যার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি কম্পিউটার ভিশন সিনড্রোম। এই সিনড্রোমের মধ্যে রয়েছে চোখ জ্বালাপোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখের পানি শুকিয়ে যাওয়া। দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে তাকালে আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন আমরা জানব কম্পিউটার ব্যবহারের ফলে যে মানসিক সমস্যা হয় সে সম্পর্কে। মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখতে শুরু করেছেন যে মানুষ যেভাবে মাদকে আসক্ত হয়ে যায়, সেভাবে অতিরিক্ত কম্পিউটার ব্যবহার ইন্টারনেট বা সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে যেতে পারে। অতিরিক্ত কম্পিউটার গেম খেলে মৃত্যুবরণ করেছে এরকম উদাহরণও পৃথিবীতে আছে। কাজেই সবসময় মনে রাখতে হবে, আধুনিক প্রযুক্তি মাত্রই ভালো নয়। পৃথিবীতে যেমন অনেক অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর প্রযুক্তি আছে, ঠিক সেরকম ভালো প্রযুক্তির অপব্যবহারের কারণে সেটি আমাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দিতে পারে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করলাম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় সবাই কাছাকাছি। শিক্ষার্থীরা, আশা করছি আমার আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ এবং মনোযোগ সহকারে শুনেছ। এই অধ্যায়টি বাসায় যখন তোমরা পড়বে, আজকের এই তথ্যগুলো তোমাদের পড়ার ক্ষেত্রে সহায়ক হবে। যদি কোনো তথ্য বুঝতে তোমাদের অসুবিধা হয়, অবশ্যই তোমরা নোট করে রাখবে এবং আমাকে জানাবে। আমি তোমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং বাসায় থাকবে, আর তোমাদের পড়ালেখাটা ঠিকভাবে করবে। আল্লাহ হাফেজ।